চীনের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা স্মারক সই করল বাংলাদেশ। অংশীদারিত্বের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশাবাদ। হাসিনাকে ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন করবে ভারত, প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার ঘোষণা আইন উপদেষ্টার। আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কার্যালয়ে দু গ্রুপের সংঘর্ষ, বেশ কয়েকজন ঢাকা মেডিকেলে ভর্তি, বাংলা মোটরের সড়ক অবরোধ। অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো মন্তব্য মির্জা ফখরুলের। যুদ্ধ এখনো শেষ হয়নি, বরিশালে জামায়াত আমির। এবং সাবেক প্রতিমন্ত্রী চুমকি এবং জাকিরের বিরুদ্ধে দুদকের মামলা, বেনজিরের রিসোর্টে কর ফাঁকির তথ্য প্রমাণ পেয়েছে এনবিআর। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত সংবাদ। প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসেবে চীনের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ। চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মঙ্গলবার সকালে বেজিংয়ের দ্বিপক্ষীয় বৈঠক করেন। চীন বাংলাদেশের সঙ্গে ঐতিহ্যগত মৈত্রীর ভিত্তিতে কৌশলগত যোগাযোগ জোরদার, বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ এবং অংশীদারিত্বের সম্পর্ককে এগিয়ে নিতে ইচ্ছুক। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্থাপিত 3টি বিশ্ব উদ্যোগে গুরুত্বারোপ করে এবং বেইজিংয়ের সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সমন্বয় জোরদার করতে ইচ্ছুক। My first bilateral visit to China is a demonstration of the importance we attach to our relationship with China and our sincere willingness to take this relation to a newer height. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 4 দিনের সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বিকেল 5:25 জুরিখ বিমানবন্দরে সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান। 4 দিনের সফরে 4টি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা। তাদের মধ্যে আছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শালৎস, ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্ট্যাব, বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। ফোরামে এবারই প্রথম বাংলাদেশের বিষয়ে আলাদা সংলাপের আয়োজন থাকবে। এর মাধ্যমে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক ব্যবসায়ী নেতাদের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছে সরকার। সোমবার রাত 1টায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা। গণহত্যা মামলার আসামি শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে বলে আশা করছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। না দিলে ভারত প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন করবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বাংলাদেশ। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট নিয়েও কথা বলেন উপদেষ্টা। এ সময় ফেব্রুয়ারির মধ্যে গায়েবী সব মামলা প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ সহ সমসাময়িক নানা বিষয়ে মঙ্গলবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিচারক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এখন থেকে বিচারক নিয়োগ হবে দক্ষতা এবং দল নিরপেক্ষতার ভিত্তিতে। পিপিরা অনেক সময় অভিযোগ আসে, কিছু সময় অভিযোগ আসে যে পিপিরা যেহেতু দলীয়ভাবে নিয়োগ হন, এই জন্য অনেক সময় ওনারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে না, রাষ্ট্রের পক্ষে ভূমিকা পালন না করে ক্ষমতাসীন দলের পক্ষে ভূমিকা পালন করেন। এই প্রবলেমের সলিউশন হচ্ছে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস প্রণয়ন করা, প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে আমরা আইন তৈরির কাজ শুরু করেছি, অনেক দূর এগিয়ে গেছে। সম্ভবত 1 মাসের মধ্যে এটা আমরা করতে পারবো। সাইবার সিকিউরিটি আইনে করা 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, 2 সপ্তাহের মধ্যে মত প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত সব মামলা ও ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবী মামলা প্রত্যাহার করা হবে। 332টি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি আগামী 2 সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন করবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বাংলাদেশ। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট নিয়েও কথা বলেন আইন উপদেষ্টা। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে।
সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। এছাড়া বিয়ের ক্ষেত্রে ট্যাক্স প্রত্যাহারের পাশাপাশি কাবিন নামায় কুমারী শব্দ প্রত্যাহারের কথাও জানান ডক্টর আসিফ নজরুল। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে দু গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। দুদফা হামলার ঘটনায় বিচারের দাবিতে সন্ধ্যার পরেও কার্যালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীদের একাংশ। এ সময় বাংলা মোটর সড়ক অবরোধের চেষ্টাও চালায় তারা। এম এ আজিমের রিপোর্ট। মঙ্গলবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলা মোটরের কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় আহতদের অনেকেই ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের দাবি, যাত্রাবাড়ীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার বিচার চাইতে গেলে আবারও হামলার শিকার হয় তারা। আমরা সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা হয়েছে, তার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে, তাই আমরা সবাই আবার একত্রিত হয়ে যাব। যেখানেই অন্যায়, যেখানেই দুর্নীতি, সেখানেই সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ জনগণ সবাই একত্রিত হয়ে আবার এই অন্যায়ের মোকাবেলা করতে প্রস্তুত। এ ঘটনায় আহত শিক্ষার্থীদের পক্ষ থেকে সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে আসে একটি দল। তবে কার্যালয় বন্ধ পেয়ে সড়ক অবরোধের চেষ্টা চালায় তারা। তবে সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনায় কিছুক্ষণের মধ্যে সড়কটি ছেড়ে দেয় শিক্ষার্থীরা। পরে বিচার না পেলে মামলা করার হুঁশিয়ারি দেন তারা। আজকে আমরা এতক্ষণ অবস্থান কর্মসূচি করে আমরা যতটুকু জানতে পারলাম তারা আমাদের রেসপন্স করতেছে না। দ্যাটস মিন আমরা আজকে থানায় যাব মামলা করতে। আহত শিক্ষার্থীদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেই চলছে বৈষম্য। কেউ কেউ ছাত্রলীগের রূপ ধারণ করছে বলেও দাবি করেন তারা। যেন ছাত্ররা আবারও ছাত্রলীগের মতো কোনো সন্ত্রাসী সংগঠনের হাতে জিম্মি হয়ে না পড়ে। অথচ জুলাইয়ে যে প্ল্যাটফর্ম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা ছাত্রলীগই হয়ে উঠতে চান এবং সে পথেই এগুচ্ছেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশ নেয়ার আহ্বান জানিয়েছে ভুক্তভোগীরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেশের সার্বভৌমত্ব এক ব্যক্তি ও এক পরিবারের কাছে জিম্মে ছিল, এমন মন্তব্য করে লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে দেশ গড়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আর অন্তর্বর্তী সরকারের মন্থর কার্যক্রমে আবু সাইদ সহ অন্য শহীদদের স্বপ্নের বাস্তবায়ন কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এনে নাহিদের রিপোর্ট। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি ঢাকা মহানগর উত্তরের থানা প্রতিনিধি সভা হয়। এতে অংশ নিয়ে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, জনগণের ইচ্ছায় আইন ও সরকার গঠন হলে দেশে গণতন্ত্র ফিরবে। রাষ্ট্র দায়িত্ব না নিলে বৈষম্য নিরসন হবে না। আমরা যদি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই, আমাদের অনেক রাজনৈতিক দল লাগবে এবং এক রাজনৈতিক দল সঠিকভাবে দেশ চালাচ্ছে কিনা সেটা দেখার জন্য তার জন্য পাহারাদার দরকার। আর অন্তর্বর্তী সরকার মন্থর গতিতে কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মন্থর গতিতে বর্তমান সরকারকে আমরা দেখছি তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আবু সাহিদ শহীদ হয়েছিল, আমাদের ভাই এখনো অসংখ্য ভাই মৃত্যুর সাথে হসপিটালে পাঞ্জা লড়ছে, তাদের রক্তের প্রতি, তাদের অঙ্গহানির প্রতি যখন আমরা তাকাই তখন তাদের স্পিরিটের সাথে সেই সরকারকে আমরা ম্যাচ করতে পারি না বর্তমানে যেভাবে সরকার চলছে। জুলাই আগস্ট গণ আন্দোলনে হতাহতদের জন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা হলেও তেমন কার্যক্রম দেখছে না নাগরিক কমিটি। তাদের জবাবদিহিতার আওতায় আনার কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি। নাগরিকরা অংশগ্রহণ করেছে সেই প্রোগ্রামে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো। আর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ স্বাধীনের পর 90% সংস্কার বিএনপি করেছে। নিয়াজ মোর্শেদের রিপোর্ট।
বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিমগাছ রোপণ কর্মসূচি পালন করে জিয়াউর রহমান স্মৃতি ফাউন্ডেশন। কর্মসূচিতে উপস্থিত হয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগকে যারাই পুনর্বাসন করতে চেয়েছে তারাই ধ্বংস হয়েছে। আওয়ামী লীগকে যারা উপকার করতে গেছে প্রত্যেকের ক্ষতি হয়েছে। এদিকে দুপুরে যশোরের এক মত বিনিময় সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ স্বাধীনের পর বিএনপির হাত ধরেই 90 ভাগ সংস্কার হয়েছে। বলেন, সংস্কার শেখার জন্য বিএনপির কাউকে দরকার নেই। বাংলাদেশের অর্থনীতি আজকে যেখানে এসেছে, আমি বিস্তারিত বললে অনেক সময় লাগবে, এটা বিএনপির সংস্কারের কারণে। আমরা একটা শক্তিশালী অর্থনীতি সৃষ্টি করতে পেরেছি, বেস সৃষ্টি করতে পেরেছি। সুতরাং বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো কাছ থেকে সবক নেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় উপস্থিত হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের এমন রাজনৈতিক পরিস্থিতিতে কোনো হঠকারিতা করা যাবে না, আর অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করে এমন কিছু করা ঠিক হবে না। হঠকারিতা করা যাবে না, অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরও অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরও নৈরাজ্যের সৃষ্টি করে আরও বিপদ আমরা যেন দেখে না আনি। এ সময় তিনি আরো বলেন, নির্বাচিত সরকার ছাড়া সব সমস্যার সমাধান সম্ভব নয়, তাই ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বানও জানান তিনি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সরকারের পতনের পর বরিশালের সবচেয়ে বড় কর্মী সম্মেলন করেছে জামায়াত। দীর্ঘ সংগ্রামের পর এই মিলন মেলায় আগামী নির্বাচনকে সামনে রেখে নানা নির্দেশনা দেন নেতারা। আর যুদ্ধ এখনো শেষ হয়নি জানিয়ে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান জামায়াত আমির। এর আগে চরমোনাই মাদ্রাসা দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দীর্ঘ মনোমালিন্য ঘুচিয়ে দেশের জন্য এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। শাহিন সুমনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন শাকিল মাহমুদ। নির্ধারিত সময়ের আগেই দুপুরে জামায়াতে ইসলামীর বরিশাল জেলা ও মহানগর কর্মী সম্মেলনে উপস্থিত হন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে যায় নগরীর হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। আওয়ামী লীগ সরকার পতনের পর খোলা আকাশের নিচে এত বড় সম্মেলন করে আবেগ আপ্লুত ছিলেন কর্মী সমর্থকরা। সম্মেলনে বক্তারা আওয়ামী লীগের জুলুম ও নিপীড়ন তুলে ধরার পাশাপাশি জামাতকে আগামী জাতীয় নির্বাচনে জয়ী করতে কর্মীদের বিভিন্ন নির্দেশনামূলক পরামর্শ দেন। আপনার কাছে আমরা প্রত্যাশা করব, আপনি আমাদের দিকে লক্ষ্য রাখবেন, আমাদের সেই বাবুগঞ্জ মুরাদি সেতু যাতে নির্মিত হয়। এ সময় প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং গণহত্যাকারী সিন্ডিকেট। এ সময় যুদ্ধ এখনো শেষ হয়নি জানিয়ে কর্মীদের তৈরি থাকার আহ্বান জানান তিনি। রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। এর আগে দুপুর 1টায় বরিশালের চরমোনাই মাদ্রাসা দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় দীর্ঘ মনোমালিন্য ঘুচিয়ে এক হয়ে দেশের জন্য কাজ করার কথা জানান তারা। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল। দেখছেন সংবাদ রাত। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হয়। আওয়ামী লীগের সাবেক দুই প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং জাকির হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিল স্বাক্ষর জালিয়াতির অভিযোগে গণপূর্তের অফিস সহকারী তৈয়বুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। ফজলে আদিত্যের রিপোর্ট।
মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দৈনন্দিন কর্মকাণ্ড নিয়ে ব্রিফ করেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। 12 কোটি 81 লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও 9টি ব্যাংক অ্যাকাউন্টে 30 কোটি 45 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে দুদক। একই অভিযোগে মামলা করা হয় সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে। তার বিরুদ্ধে 5 কোটি 27 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও 9টি ব্যাংক অ্যাকাউন্টে 25 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য প্রমাণ পেয়েছে দুদক। মেহের আফরোজ সাবেক সংসদ সদস্য গাজীপুর 5 ও সাবেক প্রতিমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ উৎস গোপন আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর স্থানান্তর রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। আর 5 কোটি 40 লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং 6টি ব্যাংক হিসেবে 11 কোটি 43 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে কুষ্টিয়া 1 আসনের সাবেক সংসদ সদস্য সারোয়ার জামান ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সারওয়ার জাহান স্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিল স্বাক্ষর জালিয়াতি করে নানা অপরাধ সংগঠনের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারী তৈবুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। উন্নয়ন অধিশাখার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে প্রতারণা ও জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আজকে গ্রেফতার করা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের মালিকানাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। অভিযানে মিলেছে বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকির তথ্য। আরও কয়েকটি দপ্তরের তথ্য নিয়ে দেয়া হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন। এরপর ব্যবস্থা নেবে কর অফিস। সহকর্মী জাবেরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। গোপালগঞ্জের বৈরাগী টোল গ্রামে 621 বিঘা জমির উপরে নির্মিত সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক, যার মালিক পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। রিসোর্ট ও অন্য স্থাপনা মিলে ওই এলাকায় 1400 বিঘা জমি বেনজিরের দখলে। মঙ্গলবার বেলা 12টার দিকে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসির 15 সদস্যের একটি দল রিসোর্টটিতে অভিযান চালায়। বেনজিরের সম্পদ বিবরণীতে দেয়া তথ্য যাচাই করতেই এই অভিযান চালায় সিআইসি। পার্কের বিভিন্ন অফিস কক্ষের কম্পিউটারের হার্ড ডিস্ক ও ফাইলপত্র যাচাই বাছাই করে মিলেছে বিপুল পরিমাণ করফাকির সত্যতা। সাভানা ইকো রিসোর্ট সম্পর্কে আমরা একটু তদন্তে এসেছিলাম এবং তদন্ত এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট কিছু করফাকির তথ্য পেয়েছি। ভ্যালুয়েশন তথ্য পাওয়ার পরই আমরা বলতে পারবো যে করফাকির পরিমাণটা এক্স্যাক্টলি কত। কিন্তু তার আগে বলে নিই, যেটা হচ্ছে করফাকির একদমই সুনির্দিষ্ট কিছু তথ্য আমাদের হাতে এসেছে। স্থানীয়দের দাবি, হিন্দু সম্প্রদায়ের লোকজনের জমি দখল করে বানানো হয় সাভানা রিসোর্ট। লিখিত অভিযোগ পেলে এই বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিআইসি। প্রতিষ্ঠানের যত ধরনের ইনভেস্টমেন্ট আছে আরও কয়েকটি দপ্তর থেকে চলছে তথ্য সংগ্রহ। সব নথি পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে কর অফিসকে, পরে ব্যবস্থা নেবে তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। রিডিফাইনিং ফিউচার টুগেদার স্লোগানে অনুষ্ঠিত হলো দেশের সুপার ব্র্যান্ড ওয়ালটনের স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্কের পার্টনার সামিট 2025। শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে বেলুনুরিয়ে পার্টনার সামিট 2025 উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস.এম. শামসুল আলম এবং পরিচালক তাহমিনা আফরোজ তান্না। সম্মেলনে ওয়ালটন হোম ও স্মল অ্যাপ্লায়েন্স বিক্রয় প্রবৃদ্ধি ধরে রাখতে গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও সুবিধা নিশ্চিতের নির্দেশনা দেন ওয়ালটন চেয়ারম্যান। সেই সঙ্গে বাজার পর্যালোচনার মাধ্যমে বাজারজাত কৌশল নির্ধারণের পরামর্শ দেন তিনি। এই সম্মেলনে দেশজুড়ে ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্সের সহস্রাধিক ডিস্ট্রিবিউটর, বিক্রয় প্রতিনিধি, কর্মকর্তা সহ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যরা অংশগ্রহণ করেন। দেখছেন সংবাদরাত।